গতকাল একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ১৯৮৪ সালের একটি মামলার নিষ্পত্তি হয়েছে গতকাল, এবং তা নিয়ে দিল্লির রাউস এভিনিউ আদালত সাজা ঘোষণা করেছে কংগ্রেসের একজন প্রাক্তন এমপি সজ্জন কুমারের বিরুদ্ধে। এবং এই ঘটনাটা কেন আপনাদের সামনে আমি বলছি, যে এই ঘটনাতে পশ্চিমবঙ্গবাসীর একটা আশান্বিত হওয়ার একটা বিরাট জায়গা রয়ে গিয়েছে। কেন? না, তার কারণ আমরা অনেক ক্ষেত্রেই আশাহত হই যে পশ্চিমবঙ্গে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কখনো স্বীকার করেছেন যে বাম জামানার দুর্নীতি চিরকুটে লেখে নাকি তখন চাকরি হয়ে যেত। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফাইলগুলো কি খুলবো, কিন্তু মুখ্যমন্ত্রী সেই ফাইলগুলো খুলবো বলেও কিন্তু ফাইল তিনি আর খোলেননি। কেন ফাইল তিনি খুলেননি সেটা বলতে পারবো না। এবং তারপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার জামানাতেও যেভাবে চুরি দুর্নীতি একের পর এক ঘটনা ঘটে গিয়েছে, সিবিআই তদন্ত করছে তো করছেই, এর কোনো রেজাল্ট বা অন্তিম জায়গায় সেখানে আমরা যেতে পারছি না। একের পর এক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জড়িত থাকার দায়ে তারা গ্রেপ্তারও হচ্ছেন, আবার দু এক বছর থেকে তারা ছাড়াও পেয়ে যাচ্ছেন। আসলে ব্যাপারটা ঘটছেটা কি? পশ্চিমবঙ্গবাসীর এখান থেকে একটা দুশ্চিন্তা ছিল যে আদতে পশ্চিমবঙ্গবাসী কি কোনো দিন এর থেকে সুরাহা পাবে। আর আজকেই সেই ঘটনা আপনাদের শোনাবো, যে দিল্লির রাউস অ্যাভিনিউ এর কোর্ট ১৯৮৪ সালের শিখ দাঙ্গার একটি মামলার রায় দিয়েছেন প্রায় ৪০-৪৫ বছর পর। এবং শুধু তাই নয়, আরো একটা আশান্বিত হওয়ার খবর রয়েছে। দিল্লির আম আদমি পার্টি তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরই ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে প্রথম বিধানসভার অধিবেশনেই আমরা ক্যাগ ফাইলের রিপোর্ট পেশ করব, দুর্নীতির রিপোর্ট জমা দেব। এবং সেটা তারা করে দেখিয়েছেন। কোন কোন জায়গায় কত কত দুর্নীতি হয়েছে তার একটা বিরাট হিসাব দিল্লির মানুষকে নরেন্দ্র মোদীর নবনির্বাচিত বিজেপি সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন। এর থেকে একটা আশার খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। কেন? তার কারণ হচ্ছে, যদি কোনো কারণে ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে আর নতুন যারা ক্ষমতায় আসবে তাদের কাছে বলতে শুনবেন না যে ফাইলটা বার করব, ফাইলটা বার করব। এইভাবে বলে তারা যে চেপে যাবে এমনটা নয়, ফাইলটা সত্যিই কিন্তু বেরিয়ে যেতে পারে। এই তথ্য আজকে আপনাদের সামনে আমি দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গ মানুষের কিন্তু আশান্বিত হওয়ার বেশ কিছু কারণ আজকে আপনারা দেখতে পাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমে যেটি খুব সংক্ষেপে তথ্যটা আপনাদের সামনে দেব, যে ১৯৮৪ সালের আহ, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর যে ভয়ানক একটা শিখ দাঙ্গা হয়েছিল, এবং সেই শিখ দাঙ্গায় সরাসরি যুক্ত ছিলেন সজ্জন কুমার। তিনি ছিলেন কংগ্রেসের একজন এমপি। ভাবুন, যে কংগ্রেস বারবার ধর্মীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলার, তারা কথা বলেন, সেই তাদের একজন প্রাক্তন এমপি যার এখন বয়স ৭৯ বছর, সেই সজ্জন কুমার ১৯৮৪ সালের শিখ দাঙ্গাতে তিনি সেই সময় দুজন শিখ, একজন বাবা এবং তার ছেলেকে হত্যা করেছিলেন। তিনি সরাসরি যুক্ত ছিলেন, সেটা দিল্লি কোর্ট এতদিন মান্যতা দিল। এবং যাদের মৃত্যু হয়েছিল এই সজ্জন কুমারের আঘাতের ফলে, তারা হচ্ছেন যশবন্ত সিং এবং তরুণদীপ সিং। বাবা এবং ছেলে, তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, হিংসার কারণে তাদের বলি হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু তিহার জেলে বন্দী ছিলেন এই সজ্জন কুমার। এবং এতদিন ধরে, দীর্ঘদিন ধরে চলা একটা মামলা, সেই মামলায় অবশেষে ১৪৯ এবং ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যদিও দাবি করা হয়েছিল শিখ দাঙ্গায় যারা মৃত তাদের পরিবার, যশবন্ত সিং এবং তার পুত্র তরুণদীপ সিং এর পরিবাররা তার ফাঁসি চেয়েছিলেন, কিন্তু আদালতের কিছু পর্যবেক্ষণ ছিল যে তিহার জেলে থাকাকালীন এই সজ্জন কুমার, তার ব্যবহার মোটের ওপর ভালো ছিল। এবং তিনি ৭৯ বছর তার বয়স হয়ে গিয়েছে, এই বয়সে ফাঁসির মতো সাজা, সেখান থেকে কোর্ট মনে করেছে যে না, ফাঁসির দরকার নেই, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াটাই শ্রেয়। অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন কিন্তু তাকে আজীবন জেলেই থাকতে হবে। এখান থেকে দুটি বিষয়, যে কংগ্রেস যে এত ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এটাই তার জলজ্যান্ত একটা যেমন প্রমাণ, ঠিক তেমনি আবার আশার আলোটা হচ্ছে এই জায়গায় যে যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল হয়তো ভাবা হয়েছিল যে এদের টিকিটি কেউ ছুঁতে পারবে না। কিন্তু দেখুন, রাজনৈতিক পালাবদলের পরেও দীর্ঘদিন কেটে যাওয়ার পর আইনের হাত এতটাই লম্বা, আমাদের আইন, ভারতবর্ষের আইন এতটাই স্ট্রং,
আপনি যদি অপরাধ করে থাকেন নিশ্চিতভাবে ক্ষমতার বলে বলীয়ান হয়ে আপনি কিছুদিন সেটাকে হাইড করতে পারেন, কয়েক বছর আপনি হাইড করতে পারেন, কিন্তু বেশি দিন আপনি লুকাতে পারবেন না। আজ না হয় কাল আপনাকে আইনের সেই লম্বা হাতের আওতায় আসতেই হবে। আর এইখান থেকেই পশ্চিমবঙ্গবাসীর আশান্বিত হওয়ার অনেক কারণ রয়ে গিয়েছে। তার কারণ আপনারা জানেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম জামানায় দুর্নীতি হয়েছে। এখনকার বিরোধী দলগুলি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় দুর্নীতি হয়েছে। এটা দলগুলো বলার তো নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা বিভিন্ন দুর্নীতির দায়ে তারা জেল পর্যন্ত খেটেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মাথা পর্যন্ত পৌঁছাতে পারেনি। এখন অনেকেই বলছেন যে সরকার যতদিন না পরিবর্তন হবে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বরা বলছেন যে পশ্চিমবঙ্গে যতদিন না সরকার পরিবর্তন হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের খুব একটা আশান্বিত হওয়ার কারণ নেই। সে কথা সত্যি না মিথ্যা আপনারা লিখে জানাতে পারেন, কিন্তু প্রশ্ন আমি যেটা আপনাদের হাইলাইট করলাম যে আইনের হাত এতটাই লম্বা, তা দিয়ে কিন্তু ক্ষমতা কতদিন থাকে ভাবুন। এ তো ৪৫ বছর পর রেজাল্ট আসলো। কাজে ৪৫ বছর ধরে তো কোনো একটা সরকার এমনিতেই ১৫ বছর হয়ে গেছে, আরো ৪৫ বছর তো থাকতে পারে না। কাজেই আইনের হাত যে লম্বা সেটা পশ্চিমবঙ্গের মানুষের একটা আশান্বিত হওয়ার কারণ যেমন রয়েছে, রাজনৈতিক নেতৃত্বদেরও এই ঘটনার পর তাদের সতর্ক হওয়ার কিন্তু কারণ রয়েছে। একজন ৭৯ বছরের সাংসদ, তাকে যদি তার বাকি জীবনটা কারাগারের মধ্যেই থাকতে হয়, তার মানসিক কষ্টটা ফাঁসির থেকে কম কিছু হয় বলে তো মনে হয় না। এটা প্রথম। দ্বিতীয়, আপনাদের আরো একটা তথ্য দেব, সেটা হচ্ছে সোমবার শিয়ালদা আদালতে সিবিআই একটা গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছেন। তার কারণ নির্যাতিতার বাবা মা, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মা তারা বলেছিলেন যে সিবিআই তাদেরকে রিপোর্ট দিচ্ছেন না সময় সময় মতো। তারপরেই শিয়ালদা কোর্ট বলেছিলেন যে সিবিআই কে আপনারা একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিন। সেই মতো সিবিআই গত সোমবার একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট শিয়ালদা কোর্টে জমা দিয়েছে। তারপরেই টালা থানার ওসি তাদের তরফ থেকে টালা থানার ওসির সিমটাকে ফিরিয়ে দেওয়ার জন্য সম্ভবত আবেদন করা হয়েছিল। আর এর প্রেক্ষিতেই সেই কোর্টে পরিষ্কারভাবে সিবিআই জানিয়ে দেয় যে ওটাই হচ্ছে সব থেকে আসল গুরুত্বপূর্ণ নথি, এবং ওটাকে ফেরত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ ওটাই সব থেকে বড় এভিডেন্স। অর্থাৎ ওই যে ঘটনার সময় টালা থানার ওসির কাছে কারা কারা ফোন করেছিলেন, টালা থানার ওসি বা কাদের ফোন করেছিলেন, এই সমস্ত তথ্যের লিপিবদ্ধকরণ নাকি সেখানে রয়েছে। এবং এটা যদি কোনোভাবে প্রকাশ্যে আসে, আজকে আসুক কিংবা এই সরকার পড়ে যাওয়ার পরে আসুক বলতে পারবো না, তাহলে সেটা কিন্তু একটা বড়সড় রহস্যের সমাধান করতে পারে। এই ঘটনাটা এই কারণেই আপনাদের সামনে কিন্তু আমি উল্লেখ করলাম। এই যে ৪৫-৪৬ বছর পর যদি একটা রহস্যের জট উন্মোচিত হতে পারে, তাহলে এই যে টালা থানার ওসির সিমে কার সঙ্গে কথোপকথন হয়েছিল সেটা হয়তো আজকে জানি না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কেন সিট দ্বারা সোজা করে বলতে পারছেন না, বা তারা করতে পারছেন না বা চাইছেন না, বা সেটিং এর রাজনীতি আমি বলতে পারবো না। কিন্তু আইনের হাত যতটা লম্বা, এটা কিন্তু নিস্তার পাওয়ার উপায় নেই। যারা দোষ করেছেন তাদের এই ঘটনায় কিন্তু মানে তাদের বেশ ভয়েরই কারণ রয়েছে। এবং আরো একটি সর্বশেষের দিকে এসে আপনাদের সামনে আমি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো, অনেকটা তথ্য দেওয়ার বাকি রয়েছে। সেটা হয়েছে, আপনারা জানেন দিল্লিতে পালাবদল ঘটে গিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে 2026 তো 2025 তো ছেড়ে দিন, 2050-এও আমাকে হারাতে পারবেন না। এতটা ঔদ্ধত্য দেখানোর পর সমূলে উৎপাটিত হয়ে গিয়েছেন দিল্লির রাজনীতি থেকে। এবং সেখানে দাঁড়িয়ে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়ের ভাষণ দিয়েছিলেন, সেদিনই তিনি বলেছিলেন যে আমরা যখন প্রথম ক্যাবিনেট মিটিং করব সেই দিনই এই দিল্লি সরকারের দুর্নীতির পর্দা ফাঁস আমরা করব, ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে এনে সাধারণ মানুষকে বলবো কোথায় কোথায় কত টাকার দুর্নীতি হয়েছে। আর একেবারেই সেই কাজটা করেছে কিন্তু মোদী গভর্নমেন্ট। কিন্তু প্রথমেই আপনাদের শোনাবো, এবার আপনাদের শোনাবো যে নরেন্দ্র মোদী ঠিক ওই দিন কি বলেছিলেন, শুনুন। अब दिल्ली का जनादेश आ चुका है। मैं गारंटी दे रहा हूं, पहले विधानसभा सत्र में ही सीएजी की रिपोर्ट सदन में रखी जाएगी। भ्रष्टाचार के हर तार की जांच होगी और जिसने भी लूटा है उसको लौटाना पड़ेगा।
ये भी मोदी की गारंटी है। साथियों, শুনলেন বন্ধুরা, নরেন্দ্র মোদী যে বক্তব্য বলেছিলেন সেটা কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করলেন। প্রথম ক্যাবিনেট বৈঠকেই কিন্তু সিএজি রিপোর্টটা প্রকাশ্যে আনা হয়েছে এবং সেই সিএজি রিপোর্টে একটা বিরাট দুর্নীতির উন্মোচিত হয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে পশ্চিমবঙ্গে যদি সত্যি কোনো দিন এই ধরনের দুর্নীতি পর্দাফাঁস হয়, তাহলে সেটা দিল্লির দুর্নীতিকে কয়েক গুণ ছাপিয়ে যেতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। এবং যে সমস্ত এতদিন ধরে পশ্চিমবঙ্গের দুর্নীতির খবরগুলো একটু একটু করে সংগ্রহ করে আপনাদের সামনে দিয়েছি, সেইখান থেকে আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের দুর্নীতি দিল্লির দুর্নীতির থেকে বেশ কয়েক গুণ বেশি। যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবগারি দপ্তরের যে সমস্ত ভাবে কারচুপি করা হয়েছিল, আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়াল সহজে লাইসেন্স দেওয়ার নাম করে কিভাবে রাজস্ব আদায় থেকে রাজস্ব ঘাটতি করেছিলেন ইচ্ছাকৃতভাবে। যে যারা মদের লাইসেন্স যাকে তাকে কোনো রকম বিভিন্ন অভিযোগ রয়েছে, যে প্রথমত তারা যে লাইসেন্স দিয়েছেন, মদের যে লিকারের যে লাইসেন্স দিয়েছেন, সেই লাইসেন্সটা ভেরিফাই করে দেননি যে কার কোনো মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, এই ধরনের চেক করে দেননি। যারাই চেয়েছেন তারাই পেয়েছেন, এই ধরনের একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সব থেকে বড় দুর্নীতিটা, যে একটা সেকশন রয়েছে আবগারি দুর্নীতির আইনে, সেটা হচ্ছে যে একই সঙ্গে দুটি লাইসেন্স কোনো ব্যক্তিকে দেওয়া যায় না, কিন্তু এইটাকেও ভায়োলেট করা হয়েছিল। কেন না, একটা ধরুন একজন মালিক যিনি একটি লিকারের ব্যবসা চালান, তার কাছে একটা বৈধ লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্সটা ধরুন এই 2025 সালের শেষের দিকে এসে সেটা এক্সপায়ার করে যাবে। নিয়ম হচ্ছে সেটাকে সাবমিট করে আবার একটা নতুন লাইসেন্স প্রকিউর করা, তার জন্য আবার একটা লাইসেন্সের বড় ফিস দেওয়া, যেটা সরকারের একটা বড় ইনকাম। কিন্তু এই কেজরিওয়ালের সরকার কি করেছিলেন, যে তাদেরকে লাইসেন্স এক্সপায়ার হওয়ার আগেই আরো একটা নতুন লাইসেন্স তাদেরকে রিনিউ করে দিয়ে দিয়েছিলেন, এবং এর জন্য ওই যে ক্লজে এটা বলা ছিল সেই ক্লজটাকেও সংশোধন করেছিলেন। অর্থাৎ যে ক্লজে বলা ছিল যে একসঙ্গে দুটো লাইসেন্স রাখা যাবে না, সেইটাকেও পর্যন্ত সংশোধন করে নিয়েছিলেন। অর্থাৎ এই যে যারা লাইসেন্স পাচ্ছেন, টাকাটা যেন রাজস্ব বাবদ সরকারের কাছে না যায়, সেটা অভিযোগ, এবং তার কিছুটা অন্তত প্রমাণও আস্তে আস্তে হচ্ছে যে সেটা রাজনৈতিক নেতাদের পকেটে চলে গিয়েছে, রাজস্বে না গিয়ে সাধারণ মানুষের যেটাতে উন্নতির প্রকল্পে লাগানো উচিত ছিল সেটা না করে, মানে রাজস্ব ইনকামে না দেখিয়ে সেটা কোনোভাবে সংবিধানকে মানে এই ব্যাপারে যে সমস্ত আইন রয়েছে সেগুলোকে একটু আধটু এদিক ওদিক করে নিজেদের পকেটে রাজনৈতিক স্বার্থে সেই অর্থ নাকি ব্যবহার করা হয়েছে। এইরকম ভুরি ভুরি অভিযোগ ক্যাগ রিপোর্টে জমা পড়েছে, 2000 কোটি টাকারও বেশি, 2026 কোটি টাকার কাছাকাছি, এত বড় একটা দুর্নীতি। এবং এছাড়াও আরো বেশ কয়েকটা দুর্নীতির কথা আপনাদের সামনে আমি বলবো, যেটা বিভিন্ন অমিত মালবিয়া তিনি প্রকাশ্যে এনেছেন। তার দাবি হচ্ছে যখন কোভিড চলছিল, কোভিডের সময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 787 কোটি টাকা গ্র্যান্ট হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মাত্র 582 কোটি টাকা ইউটিলাইজ করা হয়েছিল। তার ফলে 30 কোটি যারা হেলথ কেয়ার স্টাফ ছিল তাদেরকে স্যালারি দেওয়া যায়নি, এবং 83 কোটি যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট যেমন পিপিই কিট, মাস্ক, এই সমস্তগুলো কেনা যায়নি। অর্থাৎ দিল্লির মানুষের পরিষেবা দেওয়া যায়নি, যদিও কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছিল। এটা একটা। দ্বিতীয় বলা হচ্ছে এখানে যে ফেলিওর টু ইনক্রিজ হসপিটাল বেড, মানে একটা প্রজেক্ট করা হয়েছিল যে 2016 থেকে 2021 সাল পর্যন্ত 32,000 নতুনভাবে সরকারি বেড সেটা তৈরি করা হবে, কিন্তু আদতে সেই 32,000-এর জায়গায় মাত্র করা হয়েছে 1,357টি। অর্থাৎ যতটা এক্সপেক্টেড ছিল তার মাত্র 4% কিন্তু ফুলফিল করা হয়েছিল। এখানেও একটা বড় দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে কেজরিওয়াল বিরাট তারিফ করতেন তাদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, বিরাট তারিফ করতেন যে এই রকম নাকি কেউ কোথাও করে দেখাতে পারবেন না। ঠিক যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশের মধ্যে, সেটা বিশ্বের মধ্যেও নাকি একটা জায়গা করে নেয়, এই ধরনের বক্তব্য তিনি করেন। কিন্তু দেখুন এখানে একটা তথ্য বলছে যে
দিল্লির যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে সেইগুলো 101% টু 189% ওভার ক্রাউডেড, অর্থাৎ 100 থেকে 189% ওভার ক্রাউডেড, মানে আহ, একটা বেডে দুটো করে লোক শুয়েছেন এর প্রবাবিলিটি হচ্ছে প্রায় 90%। মানে মোস্ট অফ দ্য কেসে একটা বেডের মধ্যে শেয়ার করে দুজন পেশেন্টকে থাকতে হয়েছে। আর এই ব্যবস্থাটাকে তিনি বলেছেন বিশ্বমানের ব্যবস্থা, এবং নরেন্দ্র মোদীর আয়ুষ্মান প্রকল্প ঠিক পশ্চিমবঙ্গের মতো কিন্তু তিনি ঢুকতে দেননি। এটা গেল আরো একটা বড়। এবং এরপরে বলা হচ্ছে যে দিল্লিতে যে সমস্ত হাসপাতালগুলো তৈরি করার একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই হাসপাতালগুলো তৈরি করতে কোনোটা 6 বছর, কোনোটা 7 বছর ডিলে করা হয়েছে। যেগুলো হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যে হওয়ার কথা, সেগুলো 6 বছর বা 7 বছর দেরি করে করা হয়েছে। এর ফলে 382 কোটি টাকার লস হয়েছে সরকারের। এবং এছাড়াও আরো বিভিন্ন রকমের বলা হয়েছে, তার মধ্যে আরো একটা দুটো আপনাদের সামনে আমি বলবো। সেটা হচ্ছে অপারেশনের জন্য, যে ধরুন কোনো কেউ অপারেশনের জন্য গিয়েছেন জেনারেল সার্জারি, সেই জেনারেল সার্জারির জন্য মিনিমাম 6 থেকে 8 মাসের 2 থেকে 3 মাসের ওয়েটিং পিরিয়ড। জেনারেল যে কোনো সার্জারির জন্য 2 থেকে 3 মাসের ওয়েটিং পিরিয়ড। এবং যদি কোনো পুড়ে যাওয়া কিংবা প্লাস্টিক সার্জারি, একটু ক্রিটিক্যাল ধরনের অপারেশন, তার জন্য একটা পেশেন্টকে অ্যাভারেজে 6 থেকে 8 মাস অপেক্ষা করতে হতো। একটা জেনারেল সার্জারির জন্য 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হতো, একটা একটু ক্রিটিক্যাল অপারেশনের জন্য 6 থেকে 8 মাস অপেক্ষা করতে হতো। এই ধরনের হাসপাতাল সার্ভিস দেওয়াটাকে তিনি গোটা ভারতের মধ্যে সব থেকে বড় একটা ফেসিলিটি বলে বারবার কিন্তু ভোটারদের বুঝিয়েছেন, এবং সেটাই কিন্তু ক্যাগ রিপোর্ট তার পর্দা ফাঁস করেছেন। এছাড়াও বিভিন্ন তথ্যে পরতে পরতে উঠে এসেছে কিভাবে তিনি জালিয়াতি করেছিলেন। এবং শীষমহল, যে শীষমহলে তিনি থাকতেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই শীষমহল সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হবে। সাংবাদিকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে এবং তারা গোটা দেশের মানুষকে দেখাবেন সেই শীষমহলটাকে কিভাবে সাজানো হয়েছিল। ঠিক যেমন আগেকার দিনের বাদশারা, রাজা বাদশারা যেভাবে থাকতেন, তার থেকেও অত্যন্ত বৈভবের সঙ্গে সেই শীষমহলকে সাজিয়ে সেখানে বেশ আড়ম্বরে থাকতেন নাকি কেজরিওয়াল, তারও পর্দাফাশ হবে। আমি এই কথাগুলো আপনাদের সামনে এই কারণেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে বিকাশ বাবুরা বা সুজন বাবুরা তারা চিরকুটে লিখে চাকরি দিয়েছিলেন তাদের অনেক চেনাদের। আমি ফাইলটা বার করলেই তাদের খেলা শেষ হয়ে যাবে, কিন্তু আমি ফাইল বার করব না, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। যদিও পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন যে, এমনকি সিপিএমও বলেছিলেন, বিকাশ রঞ্জন বাবুও বলেছিলেন যে যদি আপনার মনে হয় যে কোনো দুর্নীতির ফাইল রয়েছে আপনি বার করুন, আপনাকে 1 হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, এই ধরনের তিনি চ্যালেঞ্জও বলেছিলেন। কিন্তু যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটার তো কখনোই সামনে আনলেন না। আমাদের একটা আহ, আমাদের একটা বক্তব্য ছিল বা একটা ভয় ছিল যে পরবর্তী যে রাজনৈতিক দল আসবে তারাও আবার এরকম হবে না তো। তারাও হয়তো বলবে যে সিপিএম এর আমলে আমলে চিরকুটে চাকরি হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টাকা দিয়ে চাকরি হতো, এজেন্ট দিয়ে চাকরি হতো, আমরা চাইলেই এগুলো আনতে পারি কিন্তু আনবো না, এরকম করবে না তো। এটাই কিন্তু আমাদের সংশয়। যদিও সরকার পরিবর্তন হওয়ার এই মুহূর্তে তো কোনো সম্ভাবনা তো আমি দেখছি না, কিন্তু তাও তর্কের খাতিরে, তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি যে নতুন নির্বাচিত একটা নতুন দল সরকার করবে তারাও কি এই ধরনের ঘটনা ওই দেখাবো দেখাবো করবে, কুমিরের ছানা দেখাবো দেখাবো কিন্তু দেখাবো না, এরকমই করবে? এটা নিয়ে একটা কিন্তু সন্দেহ ছিল। কিন্তু সেই সন্দেহটা একটু একটু করে দূর হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকলেও যদি 1984 সালের একটা ঘটনার সাজা আজকে একটা 79 বছরের একটা ব্যক্তিকে ভোগ করতে হয়, এখানে একটা আশার আলো যে দুর্নীতি করে 79 বছরেও কিন্তু আমাদের আইন তাকে ছেড়ে দেয় না, এটা একটা যেমন আশার আলো। ঠিক তেমনি আবার একটু তাড়াতাড়ি যদি সক্রিয় হয়, যদি সত্যি নতুন যে রাজনৈতিক দল যদি ক্ষমতার পরিবর্তন হয়, তারা যদি আসে, তারা যদি সক্রিয়তা দেখায়, তাহলে দিল্লির মতো যেদিন প্রথম ক্যাবিনেটের বৈঠক সেদিনই যেমন দুর্নীতির পর্দাফাঁস, ঠিক তেমনিও ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম যে এই শিয়ালদা আদালতে যে একটা চাঞ্চল্যকর তথ্য সিবিআই বলেছে যে টালা থানার ওসির মোবাইলের সিম ফেরত দেওয়ার তো কথাই নয়, কিন্তু ওইটা নাকি একটা বিরাট কিছু তথ্য রয়েছে। সেইটাই যদি সামনে প্রকাশ্যে কোনোদিন আসে তাহলেই কিন্তু অনেক কিছু উন্মোচিত হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে
সেটা কি ওই 1984 সালের পর থেকে 2025-এ আসতে যতদিন সময় লাগলো ততদিনই সময় লাগবে কিনা সেই উত্তর আমি দিতে পারবো না। সেই উত্তর কেন্দ্রীয় সরকার দেবে। সেই উত্তর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করে, অমিত শাহের দপ্তর, তারা এর উত্তর দেবে। যদিও তারা স্বায়ত্ত শাসন, কিন্তু তাও তারা উত্তর দিতে পারে। এই উত্তর আমার কাছে নেই, কিন্তু আমি শুধু আপনাদের বললাম সম্ভাবনার কথা, যে ভারতের যে সংবিধান এবং ভারতের যে আইন, সেই অনুযায়ী কিন্তু যতদিন দেরি হোক না কেন শাস্তি হওয়া কিন্তু সম্ভব। সেটাই আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরলাম। কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই বক্তব্য শুনে? আপনারা কিছুটা কি নতুন তথ্য জানতে পারলেন কিনা? আপনারা কোনো আশা দেখছেন কিনা পশ্চিমবঙ্গের দুর্নীতি মুক্ত সমাজ গড়তে? নতুন কোনো আশা দেখছেন কিনা লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।